রাজনৈতিক যে সমস্ত বড়, বড় দলগুলো আছে, সেই দলগুলোর যে ভোটের যে কৌশল, এই ভোটের কৌশলে আমরা একসময় দেখতাম বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের ভোটের কৌশলে আ যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল এর আগে, ৩ বার তো নির্বাচন হয়নি। তার আগে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল, সে সমস্ত নির্বাচনগুলোতে আমরা দেখেছিলাম ভোটের কৌশলে ঐক্যজোট করা হতো। ২০ দল, ২৪ দল, ১৪ দল। এইভাবে দলীয় জোটের আকৃতিতে ভোটের যে কৌশল নির্ধারণ হতো। কিন্তু বর্তমানে যে আগামীতে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে কিন্তু ভোটের কৌশলে একটা বৃহৎ দল কিন্তু মাইনাসে আছে। এখন যে বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী, সাথে যে সমস্ত ছোট, ছোট দলগুলো আছে, সে সমস্ত দলগুলো এখন একটা কৌশল নির্ধারণে হিমশিম খাচ্ছে। বিশেষ করে জামাত ইসলাম এবং বিএনপির যে কন্টেস্ট তৈরি হবে এই নির্বাচনে, সেই নির্বাচনে কৌশলগত দিক দিয়ে বিএনপি এবং জামাত ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজিতে তারা কৌশল অবলম্বন করছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো বা নেতাকর্মী যারা আছেন, তাদেরকে কিন্তু এখন মাথায় রাখতে হবে যে ২৪ পরবর্তী বিপ্লবের পরের যে রাষ্ট্র, বিপ্লবের পরের যে বাংলাদেশ, এই বাংলাদেশে রাজনৈতিক ডামাডোল ভোটের কৌশলের থেকে সবথেকে বেশি জরুরি হচ্ছে এখন জাতীয় একটা ঐক্যে আসা। ফ্যাসিবাদ বিরোধী গত ১৫ বছরে এই দলগুলো যে পরিমাণ নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে নজিরবিহীন। তৃণমূল বিভিন্ন কর্মী, নেতাকর্মীদের কথা কিন্তু এই দলগুলো ভুলে যেতে পারে না। এই দলগুলোকে ভুলতে দেওয়া যাবে না। ভোটের কৌশল খেলেন, স্ট্র্যাটেজিক পলিসি মেকিং করেন, সকল কিছুই করেন। কিন্তু এই পরবর্তী সময়ে, বিপ্লব পরবর্তী সময়ে এই বাংলাদেশের জনগণের রুট লেভেলের নেতাকর্মী, সাধারণ সমর্থকের পালস, মেন্টালিটি বুঝতে হবে, বুঝে অ্যাডজাস্টমেন্ট করে রাজনৈতিক প্রেক্ষাপট নির্ধারণ করতে হবে। এটা অতীব জরুরি। যদি এইগুলো না করে, এইগুলো উপেক্ষা করে রাজনৈতিক বৃহৎ দলগুলো যদি তাদের ভোটের কৌশলে, তাদের স্ট্র্যাটেজিতে যদি শুধুমাত্র মনোনিবেশ করে এবং পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশ করে, এই জিনিসটা সবথেকে বেশি হয়, হতাশ হয় তৃণমূল সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা। তারা তো এতটুক স্ট্র্যাটেজি বুঝে না। তারা সমর্থন করে, তার প্রিয় দলকে ক্ষমতায় দেখতে চায়, তার প্রিয় দলকে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করতে চায়, সেই দলের কাছ থেকে সুবিধা নিতে চায়, রাষ্ট্রীয় সুবিধা নিতে চায়, নাগরিক সুবিধা নিতে চায়। যারা মিডল ক্লাসের সমর্থক গোষ্ঠী আছে, তারা সেটা চায়। কিন্তু সবথেকে বেশি হতাশায় পড়ে কিন্তু তারাই। আর যারা সুবিধাভোগী, তারা তো আর এত কিছু স্ট্র্যাটেজি বোঝে না। আমি বিএনপি করি, আমি বিএনপির সাথেই থাকবো। সেই স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি ফলো করুক না কেন। আমি জামাতে ইসলাম করি, আমি জামাতে ইসলামের সাথেই থাকবো। জামাতে ইসলাম যেই স্ট্র্যাটেজি ফলো করুক না কেন। কিন্তু বর্তমানে মাথায় রাখতে হবে ৪ কোটি নতুন ভোটার এবং যারা মিডল ক্লাসেস পিপল, যারা বিভিন্ন দলের গুণগত পরিবর্তন এবং আশান্বিত ইশতেহারের উপর ডিপেন্ড করে সেই দলগুলোকে কিন্তু ভোট প্রদান করে। তাদের কথা কিন্তু মাথায় রাখতে হবে। এই ফ্যাক্টর ভোটটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের ক্ষমতার আসনে অধিষ্ঠিত করার মেন হাতিয়ার, প্রেক্ষাপট চেঞ্জ করার মেন অবলম্বন। যদি রাজনৈতিক দলগুলো এই সমস্ত বিষয়গুলোকে মূল্যায়ন না করে ভোটের কৌশল নির্ধারণ করার জন্য পাল্টাপাল্টি ন্যারেটিভ তৈরি করে, ভোটের কৌশল তৈরি করে, এটা জাতিকে বিভ্রান্তি করে। আশা করব আমরা সাধারণ সমর্থক গোষ্ঠী, নাগরিক হিসাবে রাজনৈতিক দলগুলোর এখন একটা ঐক্যে আসা, ছাত্রদের সাথে ক্র্যাশে না যাওয়া এবং রুট লেভেলের নেতাকর্মীদের সাথে কথা বলে তাদের পালস বুঝে রাজনৈতিক স্ট্র্যাটেজি নির্ধারণ করা। যদি সেইটা হয়, তাহলে আগামীর বাংলাদেশে, আগামীর নির্বাচনে যে সরকার আসবে, সেই সরকার জনগণের সরকার হবে। আর যদি সেটা না হয়, তাহলে আগামীর যে নির্বাচিত সরকার আসবে, সে সরকার জনগণের সরকার হতে পারবে না।
জনগণের সরকার হতে গেলে নির্বাচনের আগেই আমাকে আপনাকে জনগণের কাছে পৌঁছিতে হবে। নেতাকর্মীদেরকে জনগণের দরজায় পৌঁছিতে হবে। আগের যে গতানুগতিক প্রসেস, গতানুগতিক রাজনৈতিক ধারা, সে ধারা থেকে বের হয়ে এসে নতুন ধারায় উন্নীত হতে হবে। যদি সেইটা হয়, আমরা আগামীর সরকারকে রাষ্ট্রের উপকারের জন্য, রাষ্ট্রের যে উন্নয়ন সাধিত হবে, সেই রকম সরকার আমরা দেখতে চাই এবং জনবান্ধব সরকার দেখতে চাই। আর সেই ফ্যাসিস্ট এবং অত্যাচারী সরকার দেখতে চাই না। তো এইটা আমরা আশা করব আগামী সরকার বাংলাদেশে আসবে জনগণের সরকার হিসাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।